দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছেন মির্জা ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই, পড়ে মারা গেছেন ঢাকায় নিজ বাসভবনে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দাম ঠিক রাখতে সচেষ্ট সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে উদ্বেগের সতর্ক বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইনশৃঙ্খলার অবনতির পেছনে নিজেদের হানাহানিকে দায়ী করেছেন তিনি। সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। এ সময় তিনি এই সরকারকে সহযোগিতার আহ্বানও জানান। সেই সাথে সেনাবাহিনীকে কটাক্ষ না করে সহায়তার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, বিডিআরের গুলিতে সেনা কর্মকর্তাদের মৃত্যু হয়েছে, তাই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করারও আহ্বান জানান তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বিতর্ক করার মতো ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তার কথায় শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টিও উঠে আসে। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের অপারগতার নেপথ্যের কারণও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এমনকি সেনাবাহিনীকে নিয়ে একটি মহলের বিষোদাগারের বিষয়টিও আলোচনায় আনেন সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি, এয়ারফোর্স, অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। নিজেদের মধ্যকার বিশৃঙ্খলা না থামালে ভবিষ্যতে স্বাধীনতা বিপন্নের শঙ্কা সেনাপ্রধানের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। সবাই ভালো থাকবেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পিলখানা হত্যাকাণ্ড দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস পালন চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের 2টি দাবির একটি পূরণ করেছে সরকার। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় 57 সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের স্ব সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, পিলখানায় সেনা হত্যা তদন্তে গঠিত কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করছে। তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরপর শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সংগঠিত হয়েছিল পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। সামরিক কবরস্থানে এরপর শ্রদ্ধা জানাতে যান জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আমাদের দাবি ছিল একটা জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা আর বিচারটাকে সঠিক তদন্তের মাধ্যমে এর নেপথ্যে কে ছিল, হত্যাযজ্ঞের নেপথ্যে কে ছিল সেটা উদ্ধার করা। এইটার সঠিক বিচারটা অন্তত হওয়া উচিত। আমার বাবার আত্মাটার জন্য শান্তি পায়, কষ্ট না পায়, এটার জন্য আমি দোয়া করছি। গত 15 বছর ধরে যে হাসিনার গভর্নমেন্ট যেটা, উনি কিন্তু এটা সিস্টেম্যাটিকভাবে নেয় না। এখন শুধুমাত্র আমাদের আশাটা হচ্ছে যে প্রকৃত অর্থে পেছনে ষড়যন্ত্রকারীরা যেন বের হয়ে আসে। এই কারণে কমিশন হওয়ার আগে কিন্তু শহীদ পরিবারবর্গ আমরা আইসিটিতে একটা মামলাও দায়ের করেছি, একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনে নতুন তদন্ত কমিশন কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ঘটেছিল এক নির্মম হত্যাযজ্ঞ। সেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার। দীর্ঘ 16 বছর পরে হলেও সেই দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সেই দিন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের মাঝে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন,
ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবস আজ। দেশের সেনাবাহিনীকে ধ্বংসের নীল নকশার অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীর সাবেক প্রধান মইনুল আহমেদ সেই ষড়যন্ত্রে সরাসরি জড়িত এমন অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। একই সঙ্গে তৎকালীন ডিজিএফআই ও অন্য গোয়েন্দা সংস্থার প্রধানদেরও বিচার চান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এটি। সেদিনের ঘটনা শুধু বাংলাদেশের মানুষকে মর্মাহত করেনি, প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল বিশ্ববাসীর বিবেককে। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলায় আসামি করা হয় বিডিআরের সহস্রাধিক সদস্যকে, গ্রেপ্তারও করা হয় অনেককে। 2009 সালে একটি নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও অজানা। তবে 5 আগস্টের পর আগে থেকে দাবি করা মামলার পুনঃতদন্তের বিষয়টি জোরালো হয়। বিস্ফোরক মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন অনেকে। গেল বছরের 24 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হয়। কমিশনের 7 সদস্যকে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকেই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার বিষয়টি সামনে আসছিল। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। পিএম ছিলেন আর কি, আমার এখন বলতেই নেই, খুনি হাসিনা। তো উনি তখন বলেছিলেন যে এত দিবস তো দেওয়া যাবে না, এত দিবস তো করা যাবে না। আমরা চাচ্ছিলাম সমস্ত দেশের মানুষ জানুক ওনারা শহীদ হয়েছেন, একটা পৃথিবীতে একটা, বাকিটা তো আল্লাহ জানেন যে আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন, সেটা দোয়া তো আমরা করি। ফেব্রুয়ারি মাস এলেই হত্যার নেপথ্যে কারা, সে প্রশ্নটি ফিরে আসে বারবার। পিলখানা হত্যাকাণ্ডটি ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করে এদেশে ফ্যাসিজম কায়েমের একদম সফল সূচনা ছিল এটা। আসল ঘটনা জানতে চাই, বিচার চাই, যে বিচারটা যত দ্রুত, 16 বছর অনেক দেরি হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলেও অভিযোগ তাদের। ওনাকে দায়ভার নিতেই হবে, অবশ্যই নিতে হবে, কারণ উনি, আমরা দেখেছি যমুনায় অনেক সময় নিয়ে নিয়েছেন। কেন? খুনি হাসিনা যদি হুকুমও দেয়, সে হুকুম দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে তো একটা আছে, আপনি একটা একটা চিফ, আপনি হলো সমস্ত অফিসারদের বাবা, তা আপনার কি কোনো ভূমিকা নাই? সেদিন নিহতদের হত্যাকাণ্ডেই বর্বরতা সীমাবদ্ধ ছিল না, কর্মকর্তাদের মৃতদেহকেও চরমভাবে অমর্যাদা করা হয়। এরকম করে মানুষ মরতে পারে? মানুষরে একটা না তো, একটা মানুষের তো ভাই একটা গুলি যথেষ্ট, ভাই একটা গুলি যথেষ্ট। তাকে, ওকে তো আপনার মনে করেন 8টা গুলি করছে এবং বেরোনেট দিয়ে খোঁচাইছে, কেন ভাই? এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্য পিলখানা হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যু আজকের অনির্ধারিত বৈঠকের আলোচ্য সূচিতে থাকতে পারে। এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন। চলে গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ভোরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা পূরণ হবার নয় বলেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। স্বাধীনতা উত্তর বাংলাদেশে চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ নোমান। তার জন্ম 1943 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানের গহিরায়। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি।
1970-এ তিনি ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং চট্টগ্রাম অঞ্চলে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শেষে ন্যাপ ভাসানীর রাজনীতিতেই সক্রিয় থাকেন নোমান। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে 81 সালে যোগ দেন বিএনপিতে। আব্দুল্লাহ নোমান শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রাম 9 আসন থেকে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 2001 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোরে ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করলেও দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে ডাক্তার জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তার মরদেহ দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যুতে দল এবং দেশ একজন অভিভাবক তুল্য রাজনীতিবিদকে হারালো। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি আব্দুল্লাহ নোমানের অভাব বোধ করবে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের যে ডেইরি খাতের বিকাশে উনি ভূমিকা রেখেছেন, এগুলো তো হচ্ছে ওনার কিছু, বাট রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি, তাদের অন্যতম আব্দুল্লাহ নোমান। তার অভাব বাংলাদেশের রাজনীতি, চট্টগ্রামের রাজনীতি, এমনকি শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। সবসময় হয়তো প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই, সে লজ্জা থাকবে আমাদের। রাজনীতিবিদ পিতার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহর দরবারে তার জন্য সবার দোয়া চান তার পুত্র। আমি সৌভাগ্যক্রমে সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান, মন্ত্রী আব্দুল্লাহ নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ নোমানের অনেক 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 ঊর্ধ্বে। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন আব্দুল্লাহ নোমান। চট্টগ্রামের জনগণও তাকে তার প্রতিদান দিয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রোকন, নাহিদ ইসলামের পদত্যাগের সবশেষ খবর আমাদের জানাবেন। মিথিলা, আমি এখন রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন, অর্থাৎ প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্রীয় অতিথি বাসভবন রয়েছে, সেই রাষ্ট্রীয় বাসভবনের বাইরে আপনি জানেন যে কিছুক্ষণ আগে সম্প্রচার ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং পদত্যাগের কারণও অবশ্য এরই মধ্যে আমরা সবাই জানি যে ছাত্রদের যে নতুন দলটি হতে যাচ্ছে, অর্থাৎ যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই আন্দোলনকারী ছাত্রদের যে নতুন দলটি, সমন্বয়কদের যে নতুন দলটি হচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম আসছেন নেতৃত্বে এবং সেই জন্যই আসলে ইনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং এই ঘটনার পরপরই কিন্তু এই যেটি হয়েছে আজকে, যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে একটি উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ যেই বৈঠকটি হয়তো যে বৈঠকটি চলছে এখন প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এই
বৈঠকটি শেষে আসলে এই পদত্যাগ সহ নতুন যে উপদেষ্টা পরিষদে আরও কেউ যুক্ত হচ্ছেন নাকি পরে যুক্ত হবেন, যে নতুন কোনো পরিবর্তন আসছে কি না সেই বিষয়গুলো নিয়ে একটি ব্রিফিং করা হবে। এটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদের জানানো হয়েছে। তবে বৈঠকটি এখনও শেষ হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত না। তবে যেহেতু আমরা দেখছি যে উপদেষ্টারা এখনো কেউ বের হননি, আমরা মনে করি। রোকন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগের চেষ্টা করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, চাল, ডাল, ছোলা ও চিনির মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবে যেন দাম না বাড়ে সেই চেষ্টাই করছে সরকার। কেউ মজুত করলে ভোক্তা অধিকার সহ সরকারি এজেন্সির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার চেষ্টা করছে। আগামী বাজেটের আগে বিষয়গুলো দেখা হবে। তিনি জানান, জুনে বাজেট হবে, তার আগে মূল স্টেক হোল্ডার, ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজনীয় অনুযায়ী রিভাইজ বাজেট দেবে। তিনি জানান, যারা ট্যাক্স দেয় তাদের উপর চাপ না দিয়ে নতুন করদাতা খোঁজার উপর জোর দেওয়া হবে। মূল্যস্ফীতি 5-এ নামিয়ে আনা কঠিন, তবে রোজার পর যাতে 7-8-এ নেমে আসে সেই চেষ্টা করছে সরকার। বাংলাদেশের 2 ব্যক্তিকে $29 মিলিয়ন দেবার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছুটা সত্যতা রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বেগম বন্ডুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদ কর্মসূচি থেকে এসব অপরাধ দমন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশের মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ভুলুণ্ঠিত হবে বলেও জানান তারা। ঢাকাসহ পুরো বাংলাদেশের কোথাও নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে না, জানমালের কোনো নিরাপত্তা নেই। মনে হচ্ছে এই বুঝি ছিনতাই করে নিল সবকিছু। অবিলম্বে প্রত্যেক নারী ও ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার জোর দাবিও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে সোমবার রাতে প্রতিবাদ মিছিল বের করেন বুয়েট শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। জেমির পালানোর ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে হবে বলেও দাবি করেন তারা। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ প্রশ্ন করেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত সে বিষয়টি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছেন মির্জা ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর্নি ভোরে মারা গেছেন ঢাকায় নিজ বাসভবনে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দাম ঠিক রাখতে সচেষ্ট সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।